রূপকথার মুভি তো আমরা কম বেশি সবাই অনেক দেখেছি, কিন্তু আজকের এই মুভিটা তোমাদের অন্যভাবে ভাবতে বাধ্য করবে। ভালোবাসা, ধোঁকা, লোভ, প্রতিশোধ কি নেই এই গল্পে? একটা ভালো পরী ম্যালিফিসেন্টের খারাপ হয়ে যাওয়ার গল্প এটি। কতটা খারাপ হয়েছিল তার সাথে, কিভাবে তাকে ধোঁকা দিয়েছিল তারই ভালোবাসার মানুষ। বন্ধুরা, আজকে আমরা এই গল্পটাই জানতে চলেছি। হেই বন্ধুরা, তোমাদের সাথে আছি আমি রূপা, আর তোমরা দেখছো সিনেম্যাটিক ফ্লো। গল্পটি শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। মুভি শুরু হয় মিষ্টি একটি মেয়েকে দেখানোর মাধ্যমে, যার বয়স 10 কি 12। তার মাথায় একটি শিং এবং পিঠে বিশাল বড় 2টি ডানা ছিল। যে মেয়েটির নাম ছিল ম্যালিফিসেন্ট। আসলে ম্যালিফিসেন্ট ছিল ছোট্ট একটি পরী। সে জাদুর একটি জঙ্গলে বসবাস করত। ম্যালিফিসেন্ট এখনো বাইরের দুনিয়া দেখেনি। তার কাছে এই জঙ্গলের সবকিছু অনেক পছন্দের ছিল, এমনকি সে আজ অবধি কোনো মানুষকেও দেখেনি। সেই জাদুর জঙ্গলে মানুষ ছাড়া প্রায় সব ধরনের ক্রিয়েচার বসবাস করত। অদ্ভুত সব প্রাণীরা সেখানে ঘুরে বেড়াতো। একদিন ম্যালিফিসেন্ট জঙ্গলে উড়ে বেড়াচ্ছিল। সে সময় সে একটি ছোট্ট ছেলেকে দেখতে পায়। সে প্রায়ই তারই বয়সের ছিল। তখন ম্যালিফিসেন্ট ছেলেটাকে বলে, তুমি কে? এখানে তুমি কি করছো? সেই ছেলেটা ম্যালিফিসেন্টকে বলে, আমি পাশের এক রাজ্যে থাকি। আমি এখানে একটা হিরে দেখতে পেয়ে সেটিকে নিয়ে নেই। ম্যালিফিসেন্ট ছেলেটার কাছ থেকে হীরাটা নিয়ে নেয় এবং তাকে বলে, আমার সাথে চলো, আমি তোমাকে তোমার রাজ্যে পৌঁছে দেই। দুজনে কথা বলতে বলতে তারা সেই জাদুর জঙ্গলের বাইরে চলে আসে। তখন ছেলেটা ম্যালিফিসেন্টকে বলে, আমি কি তোমার বন্ধু হতে পারি? যদি আবার কখনো তোমার সঙ্গে জঙ্গলে আসি, তুমি কি আমার সাথে খেলবে? ম্যালিফিসেন্ট তখন ছেলেটাকে বলে, এটা জাদুর জঙ্গল, এখানে মানুষের আসা ঠিক নয়, তবুও আমি ভেবে দেখবো। এরপর ছেলেটা ম্যালিফিসেন্টকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। যখনই ম্যালিফিসেন্ট ছেলেটার হাত স্পর্শ করে তখন তার হাতে আঘাত লাগে এবং সে তার হাতটা সরিয়ে নেয়। আসলে ছেলেটার হাতে থাকা লোহার রিং এর কারণেই তার এমনটা হয়েছিল। তখন ম্যালিফিসেন্ট বলে, লোহা পরীদেরকে জ্বালিয়ে দেয়, তুমি আবার এখানে আসলে এটা পরে এসো না। এরপর সেই ছেলেটা মানুষের রাজ্যে ফিরে যায়। ছেলেটি যে রাজ্য থেকে এসেছিল সেই রাজ্যের রাজা এই জাদুর জঙ্গলটিকে দখল করে নিতে চায়। ছেলেটির বাবা মা কেউ বেঁচে ছিল না। ধীরে ধীরে ছেলেটার সাথে ম্যালিফিসেন্টের বন্ধুত্ব হয়ে যায়। দুজনের মাথায় এটা ছিলই না যে তাদের রাজ্য একে অপরের শত্রু। তারা দুজন একসাথে খেলতে থাকে, আর এভাবেই কয়েকটা বছর কেটে যায়। এখন তারা দুজনেই বড় হয়ে গেছে এবং তারা একে অপরকে অনেক পছন্দও করে। ম্যালিফিসেন্টের এখন মনে হয় মানুষ পরীদের শত্রু নয়, তারা অনেক ভালো। ম্যালিফিসেন্ট আসলে এটা জানতো না, লোভ বলেও একটা ব্যাপার মানুষের মাঝে আছে। একদিন জঙ্গলে বসে একা একা ম্যালিফিসেন্ট সেই ছেলেটির কথা ভাবছিল। তার মনে পড়ে ছেলেটা প্রথম যেদিন এখানে এসেছিল সেদিন তাকে বলেছিল, যেদিন সে বড় হয়ে যাবে সেদিন সে মানুষের রাজ্য দখল করবে। সেখানে মানুষের রাজার যে রাজপ্রাসাদ রয়েছে সেটিও তার দখলে নিয়ে নেবে। ম্যালিফিসেন্টের এখনো মনে হয় না ছেলেটা লোভী। এভাবে অনেক বছর কেটে যায় এবং ছেলেটা তার কাছে এখন আর আসে না। একদিন ম্যালিফিসেন্ট জঙ্গলে বসেছিল। তখন সে দূরে লক্ষ্য করে মানুষের রাজ্যের রাজা অনেক সৈন্য আর ঘোড়া নিয়ে তার জঙ্গলের দিকে আসছে দখল করার জন্য। ম্যালিফিসেন্ট ছিল সেই জঙ্গলের পরী এবং সে জানে কিভাবে সে তার জঙ্গলকে রক্ষা করবে। সে উড়ে এসে দ্রুত রাজ্যের সৈন্যবাহিনীর সামনে দাঁড়ায়। তখন তাকে দেখতে অনেক পাওয়ারফুল লাগছিল। সে রাজাকে বলে, তুমি আমার জঙ্গলে আসতে পারবে না। তখন রাজা বলে, আমি তোমার কাছে সেটার অনুমতি চাইনি। এই বলে সে তার সৈন্যবাহিনীকে নির্দেশ দেয় ম্যালিফিসেন্টকে মেরে ফেলার। তখন রাজার সৈন্যরা জঙ্গলের দিকে এগোতে থাকে। তখন জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত সব ক্রিয়েচার রাজার সৈন্যদের উপর আক্রমণ করে। এই ভয়ানক যুদ্ধে রাজার সৈন্যরা ভয়ানকভাবে জখম হয়ে যায়। তখন সব সৈন্যরা সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। এর পরের সিনে আমরা দেখতে পাই, যুদ্ধে হেরে রাজা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে। তিনি তার সব মন্ত্রীদের একত্র করে বলেন, তোমরা তো জানোই ওই জঙ্গলে কত মূল্যবান সম্পদ আছে। আমি শুরু থেকেই তোমাদের এটাই বলে এসেছি, আমরা ওই জঙ্গলটিকে দখল করে নিব। কিন্তু এখন আমার যে অবস্থা, আমার মনে হয় না আমি বেশি দিন বাঁচবো আর ওখানে গিয়ে যুদ্ধও করতে পারবো। কিন্তু আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে ম্যালিফিসেন্টকে মেরে ফেলবে, আমি তার বিয়ে আমার মেয়ের সাথে করাবো। তখন সেখানে থাকা একজন বলে, আমি যাব সেখানে,
এই লোকটি কে তার পরিচয় শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই লোকটি হলো স্টিফেন, মানে এই সেই ছেলে যে ছোটবেলায় ম্যালিফিসেন্টের সাথে খেলা করত। এর পরের সিনে আমরা দেখি স্টিফেন 10 বছর পরে জঙ্গলে ফিরে যায় এবং ম্যালিফিসেন্টকে খুঁজে বের করে। ম্যালিফিসেন্টকে দেখে জিজ্ঞাসা করে, এত বছর তুমি কোথায় ছিলে? আমাদের বন্ধুত্ব কি তোমার কাছে একটুও গুরুত্বপূর্ণ নয়? তখন স্টিফেন তাকে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমি আমার জীবন নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু কখনো তোমাকে আমি ভুলে যাইনি। আজ আমি তোমাকে এইটাই বলতে এসেছি, আমাদের রাজ্যের রাজা তোমাকে মারতে চায়, শুধু তুমি তোমার খেয়াল রেখো। এরপর তারা অভিমান ভুলে দুজনে তাদের ফেলে আসা দিনগুলোর কথা বলতে শুরু করে। ম্যালিফিসেন্ট তাকে বলে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তখনও ম্যালিফিসেন্ট বুঝতে পারেনি মানুষ কতটা খারাপ হতে পারে। স্টিফেন ছিল অনেক লোভী মানুষ। সে ম্যালিফিসেন্টকে পানির সাথে কিছু একটা মিশিয়ে খেতে দেয়, তার ফলে ম্যালিফিসেন্ট জ্ঞান হারিয়ে ফেলে। এরপর স্টিফেন তার চাকু বের করে ম্যালিফিসেন্টকে মারতে চায়, কিন্তু সে তাকে মারতে পারে না। পরদিন সকালে আমরা দেখি ম্যালিফিসেন্ট ঘুম থেকে জেগে উঠেছে, কিন্তু তার পিঠে প্রচন্ড ব্যথা করতে থাকে। সে পিঠের কাছে তার ডানা কাটার জখম দেখতে পায়, যেটা দেখে সে নিজেই বিশ্বাস করতে পারছিল না। সে জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করে। তার ভালোবাসা, তার সবচেয়ে কাছের বন্ধু মনে করা মানুষটা তার ডানা কেটে নিয়ে চলে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাই স্টিফেন ম্যালিফিসেন্টের ডানা কাপড়ে মুড়িয়ে রাজার কাছে নিয়ে আসে আর রাজাকে বলে, আমি আপনাকে দেওয়া আমার কথা রেখেছি। রাজা এটা দেখে অনেক খুশি হয়ে যায়। রাজা তাকে তার মেয়ের সাথে বিয়ে দেয় এবং ওই রাজ্যের রাজা বানিয়ে দেয়। এভাবে লোভী স্টিফেনের স্বপ্ন সত্যি হয়ে যায়। অন্যদিকে আমরা জঙ্গলে ম্যালিফিসেন্টকে দেখতে পাই, যে অনেক উদাস ছিল। সে তার জখমের কারণে ঠিকমতো উঠতেও পারছিল না। ম্যালিফিসেন্ট একদিন জঙ্গলের বাইরে দিয়ে হাঁটছিল। এমন সময় সে দেখতে পায় একটা শিকারী একটা কাককে জালে আটকে রেখেছে। সে এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে জাদুর সাহায্যে ওই কাকটিকে মানুষ বানিয়ে দেয়। এটি দেখে শিকারী সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। যে কাক মানুষ হয়েছে সে ম্যালিফিসেন্টের কাছে এসে বলে, থ্যাংক ইউ, কিন্তু আপনি এরকম কেন করলেন? তখন ম্যালিফিসেন্ট বলে, আমি বলতে পারবো না, তোমার উপর আমার দয়া হয়েছে। কিন্তু সেই কাক তখন তাকে বলে, এখন আমি সারা জীবন আপনার সেবা করব, আপনি আমাকে যা বলবেন আমি আপনার সব কথা শুনবো। কাক মানুষ হয়ে অনেক খুশি হয়েছিল। তখন ম্যালিফিসেন্ট তার কথায় রাজি হয়ে যায় এবং তার একটি নামও রাখে। ম্যালিফিসেন্ট তার নাম দেয় ডিয়াভেল। এরপর থেকে ডিয়াভেল ম্যালিফিসেন্টকে রাজ্যের সব ইনফরমেশন এনে দিতে থাকে। এরই মধ্যে ম্যালিফিসেন্ট জানতে পারে স্টিফেন রাজা হওয়ার জন্য তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সে এখন মানুষকে ঘৃণা করতে শুরু করে। মানুষের উপর থেকে তার বিশ্বাস একেবারে উঠে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই স্টিফেনের রাজকুমারীর সাথে বিয়ে হওয়ার পর তার একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে, যার নাম রাখা হয় প্রিন্সেস অরোরা। বিভিন্ন জায়গা থেকে রাজ্যে মানুষরা রাজপ্রাসাদে আসতে শুরু করে একসাথে এই খুশি উদযাপন করতে, কিন্তু কেউ সেখানে জানতো না সেই উৎসবে রাজপ্রাসাদে কে কে আসছে আর কোথা থেকে আসছে। এই সুযোগে ম্যালিফিসেন্ট রাজপ্রাসাদে প্রবেশ করে। তখন সে সবার সামনে সেই ছোট্ট প্রিন্সেসের জন্য উইশ করতে থাকে। ম্যালিফিসেন্ট তার উইশে বলে, তুমি অনেক মিষ্টি একটি মেয়ে হবে, কিন্তু তুমি যখন তোমার 16 বছরে পা দেবে তখন তোমার হাতে একটি সুই ফোঁটার মাধ্যমে তুমি এমন নিদ্রায় চলে যাবে যা হবে মৃত্যুতুল্য। তখন স্টিফেন তাকে বলে, তুমি কেন এমনটা করছো? তুমি আমার প্রতিশোধ আমার মেয়ের উপরে কেন নিচ্ছ? তখন ম্যালিফিসেন্ট তাকে বলে, আমিও একটি মেয়েই ছিলাম, তোমার কি মনে আছে তুমি আমার সঙ্গে কি করেছো? ম্যালিফিসেন্টের মনে তখনও একটু দয়া ছিল, তাই সে বলে, একটি উপায় আছে, যদি তোমার মেয়ের 16তম জন্মদিনে সত্যিকারের ভালোবাসা খুঁজে পাই তবে তার প্রাণ বেঁচে যাবে। একথা জানিয়ে সে সেখান থেকে চলে যায়। স্টিফেন তখন ভীষণ চিন্তায় পড়ে যায়। তখন সে ছোট ছোট 3টি পরীকে বলে, তোমরা আমার মেয়েকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাও, যতক্ষণ না পর্যন্ত তার 16 বছর বয়স না হয়ে যায় ততক্ষণ তাকে এখানে আসতে দিও না, নয়তো তার অভিশাপ সত্য হয়ে যাবে। এরপর স্টিফেন বের হয় জঙ্গলে আক্রমণ করার জন্য, কিন্তু সে আক্রমণ করতে পারে না, কারণ জঙ্গলের সীমানাকে ম্যালিফিসেন্ট তার জাদুর মাধ্যমে কভার করে ফেলে। এখন কোনো মানুষই সেই জঙ্গলে প্রবেশ করতে পারবে না। অন্যদিকে আমরা দেখি সেই ছোট্ট 3 পরী স্টিফেনের মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যায়, কিন্তু ম্যালিফিসেন্ট সেই জায়গাটার কথা আগে থেকেই জানতো। সে মেয়েটিকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি তাকে দেখে হাসতে থাকে। এটি দেখে ম্যালিফিসেন্টের মন নরম হতে শুরু করে, কারণ ম্যালিফিসেন্ট ছিল একটি ভালো পরী।
সেই 3 ছোট্ট পরী রাজকুমারীর খেয়াল রাখছিল, কিন্তু তারা ছিল অনেক কেয়ারলেস। তাই চুপি চুপি ম্যালিফিসেন্ট রাজকুমারীর খেয়াল রাখতে শুরু করে, কখনো তাকে উঁচু পাহাড় থেকে বাঁচিয়ে, কখনো গাছ থেকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে। ধীরে ধীরে রাজকুমারী অরোরা বড় হতে থাকে। যখন সে 15 বছরের হয়ে যায়, অর্থাৎ তার অভিশাপের আর 1 বছর রয়েছে, তখন একদিন সে এমন একটি জায়গায় এসে দাঁড়ায় যেখানে উঁচু উঁচু কাঠ দিয়ে ঘেরা ছিল। প্রিন্সেস অরোরার জায়গাটা দেখে মনে অনেক কৌতূহল জাগে। তার মনে হতে থাকে জায়গাটার ওপারে এমন কি আছে। সে সেখানে দাঁড়িয়ে জোরে জোরে ডাকতে থাকে। তার মনে হতে থাকে দেয়ালের ওপারে কেউ আছে। আসলে দেওয়ালের ওপারে ছিল ম্যালিফিসেন্ট। সে প্রিন্সেস অরোরাকে জাদুর মাধ্যমে দেওয়ালের ওপাশে নিয়ে আসে। তখন অরোরা ম্যালিফিসেন্টকে দেখতে পেয়ে বলে, আপনি তো সেই যে আমাকে ছোটবেলা থেকে খেয়াল রাখেন, কিন্তু আপনি কেন কখনো আমার সামনে আসেননি? আপনি তো আমার গডমাদার। আমি আপনাকে চিনি। আপনার সাথে যে কাক আছে তাকেও আমার খুব ভালো লাগে। অরোরা যে ম্যালিফিসেন্টকে এসব কথা বলবে সে ভাবতেও পারেনি। সে মনে মনে অনেক খুশি হয়ে যায়। ম্যালিফিসেন্ট আসলে অনেক ভালো একটি পরী ছিল। সে অরোরাকে আসলে অনেক ভালোবাসতো। সে এখন একদমই চায় না যে অভিশাপটা সে তাকে দিয়েছিল সেটি সত্যি হয়ে যাক। ধীরে ধীরে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক হতে শুরু করে, ঠিক যেন মা এবং তার মেয়ে। একদিন প্রিন্সেস অরোরা যখন ঘুমাচ্ছিল, তখন ম্যালিফিসেন্ট তার কাছে আসে এবং তার সমস্ত জাদুশক্তি দিয়ে তার দেওয়া সেই অভিশাপটা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু সে বুঝতে পারে এত বছর আগের দেওয়া অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই ম্যালিফিসেন্টের অনেক মন খারাপ হয়ে যায়। সে আশা করতে থাকে এখন একটাই উপায়, তার 16 বছর হওয়ার আগেই তাকে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে হবে, তবেই এই অভিশাপ কেটে যাবে। পরদিন সকালে জঙ্গলের মধ্যে অরোরা ও ম্যালিফিসেন্ট হাঁটছিল। তখন অরোরা ম্যালিফিসেন্টের কাছে জানতে চায়, আপনার ডানা কোথায়? শুনেছি সব পরীদের ডানা থাকে। তখন ম্যালিফিসেন্ট বলে, একসময় আমারও ডানা ছিল, কিন্তু একটা মানুষ আমার কাছ থেকে সেটি ছিনিয়ে নিয়েছে। আমি আমার ডানা থাকা অবস্থায় অনেক খুশি ছিলাম। ডানার সাহায্যে আকাশের অনেক উঁচুতে আমি উড়ে বেড়াতাম। এসব কথা বলতে বলতে ম্যালিফিসেন্ট অনেক ইমোশনাল হয়ে যায়। তখন প্রিন্সেস অরোরা তাকে চুপ করিয়ে দেয় এবং তাকে বলে, আপনি দুশ্চিন্তা করবেন না, আমার কাল 16তম জন্মদিন। আমি আমার আন্টিদের বলে দেব আমি আপনার কাছে চলে আসব। আপনি আর একা নন, আমি আপনার সাথে আছি। কিন্তু ম্যালিফিসেন্ট জানে এমনটা কখনোই হবে না যদি না সে তার সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পায়। কিন্তু একদিনে আর এমনটা হওয়া তো সম্ভব নয়। প্রিন্সেস অরোরা যখন জঙ্গলের পথে বাড়িতে ফিরছিল, তখন রাস্তায় তার সাথে একটা ছেলের দেখা হয় যে দেখতে অনেক সুদর্শন ছিল। তারা যখন দুজন একে অপরকে দেখে, তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। এরপর প্রিন্সেস অরোরা ঘরে ফিরে আসে। এরপর তার 3 আন্টিকে সে বলে, আমি এখান থেকে চলে যেতে চাই, আমি এই ঘর ছেড়ে ম্যালিফিসেন্টের কাছে চলে যেতে চাই। তখন পরীদের মনে হয় অরোরা হয়তো জেনে গেছে তার বাবা মা এখনো বেঁচে আছে, আর সে রাজপ্রাসাদে তার বাবা মার কাছে চলে যেতে চায়। তখন ওই পরীরা তাকে সব সত্যি কথা বলে দেয়, শুরু থেকে কি কি ঘটেছে। তারা বলে, এক শয়তান পরী আছে যে তোমার জীবন নিতে চায়, সেটা আর কেউ না, সেই হলো ম্যালিফিসেন্ট। এসব শুনে অরোরা বিশ্বাস করতে চায় না। সে অনেক হতাশ হয়ে ম্যালিফিসেন্টের কাছে যায়, তাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে নিয়ে যা শুনেছি তা কি সত্যি? তখন ম্যালিফিসেন্ট তাকে বলে, হ্যাঁ, এটাই সত্যি। আমি তোমাকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু এখন আমি আমার মন বদলে ফেলেছি। আমি শুধু তোমার বাবার জন্য এমনটা করেছি। আমি চাই না তুমি মারা যাও। আমি তোমাকে অনেক ভালোবাসি অরোরা। কিন্তু অরোরা এসব শুনে অনেক দুঃখ পায়, আর সে সেখান থেকে চলে যায়। সে সোজা তার বাবার রাজ্যের দিকে যেতে শুরু করে। রাজপ্রাসাদে সে প্রবেশ করে এবং তার বাবা স্টেফেনকে জড়িয়ে ধরে। সে তার বাবাকে বলে, বাবা, আমি আপনাদের অনেক মিস করেছি। আমি এতদিন ভাবতাম হয়তো আমি একা। কিন্তু অরোরার বাবা ওই 3 পরীর উপর অনেক রেগে যায়, আর সে বলে, আমি বলেছিলাম অরোরাকে তার 16তম জন্মদিনের পর দিনই এখানে আনতে। এত সব কিছু জানার পরও তোমরা এখনই কেন তাকে এখানে এনেছ? এখন তার অভিশাপটা কি সত্যি হয়ে যাবে? স্টিফেন তার লোকজনকে হুকুম দেয় অরোরাকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে, নয়তো তাকে এমন ঘরে বন্দি করে রাখতে যার আশেপাশে কোনো কিছু না থাকে আর কেউ যেন তার কাছে প্রবেশ করতে না পারে। কিন্তু এভাবে তো আর অভিশাপ শেষ করা যায় না। তাই 16তম জন্মদিনের দিন
আরোরা নিজেই হেঁটে হেঁটে এমন এক জায়গায় চলে যায় যেখানে অনেক পুরনো যন্ত্রপাতি রাখা হয়েছে, যেখানে গিয়ে আরোরা একটি সুচালো সুইয়ের উপর আঙুল রাখে আর সাথে সাথেই সে বেহুশ হয়ে ঘুমের মধ্যে চলে যায়। আরোরার এই অবস্থা দেখে রাজা অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ আরোরা গভীর ঘুমে তলিয়ে গেছে এবং সে কখনোই এই ঘুম ভেঙে উঠতে পারবে না। অন্যদিকে ম্যালিফিসেন্টও এসব জানতে পেরে অনেক কষ্ট পাচ্ছিল, তাই সে ওই ছেলেটির কাছে যায় যে ছেলেটির সাথে প্রিন্সেস আরোরার বোনের মধ্যে দেখা হয়েছিল। তার মনে হতে থাকে এরা দুজন হয়তো একে অপরকে পছন্দ করে। যদি সে প্রিন্সেস আরোরার সাথে দেখা করে হয়তো সে তাকে ঘুম থেকে জেগেও উঠাতে পারে। তাই সে ওই ছেলেটিকে নিয়ে ওই জায়গায় যায় যেখানে আরোরা ঘুমিয়ে রয়েছে। অন্যদিকে 3 পরী তারা রাজাকে বলে, আপনি প্রিন্সেস আরোরার বাবা, আপনি আরোরার কপালে চুমু দিন, হতে পারে সে এতে জেগে যাবে, হতে পারে আপনিই তার সত্যিকারের ভালোবাসা। তখন রাজা স্টেফেন বলে, না, আমি কখনোই কারো সত্যিকারের ভালোবাসা হতে পারিনি, আমি ম্যালিফিসেন্টকে ধোঁকা দিয়েছি আর এই কারণেই এত কিছু হয়েছে। অন্যদিকে ম্যালিফিসেন্ট যখন সেই ছেলেটাকে আরোরার কাছে নিয়ে আসে তখন আরোরার ঘুম ভাঙে না। ম্যালিফিসেন্ট বুঝতে পারে ছেলেটা তার ট্রু লাভ নয়, তাই সে আরোরার কথা ভেবে আরও কষ্ট পায়। সে কাঁদতে শুরু করে। সে আরোরাকে দেখে বলে, আমি তোমাকে অনেক মিস করব, তোমার হাসি আমার সবসময় মনে পড়বে, আমি কখনো তোমাকে ভুলতে পারবো না। এসব বলতে বলতে ম্যালিফিসেন্ট তার কপালে চুমু খায় আর সেখান থেকে চলে যেতে যায়। কিন্তু তখনই তার পেছন থেকে একটি কথা ভেসে আসে, যেও না গডমাদার। আর এই কথাটা প্রিন্সেস আরোরার। হ্যাঁ, প্রিন্সেস আরোরার সত্যিকারের ভালোবাসা ছিল ম্যালিফিসেন্ট, কারণ সেই একমাত্র তাকে মন থেকে ভালোবাসত। প্রিন্সেস আরোরা ম্যালিফিসেন্টকে বলে, আমি আপনার সাথে জঙ্গলে থাকতে চাই। তখন ম্যালিফিসেন্ট তাকে সাথে নিয়ে যায়, কিন্তু তখনই স্টেফেনের সৈন্যরা ম্যালিফিসেন্টের উপর লোহার জাল ফেলে দেয়। এর ফলে ম্যালিফিসেন্টের অনেক কষ্ট হতে থাকে। সে জাদুর সাহায্যে ডিয়াভেল অর্থাৎ সেই কাকটিকে এবার ড্রাগনে রূপান্তরিত করে। ড্রাগনে রূপান্তরিত হলে সে তার মুখ দিয়ে আগুন বের করে চারপাশে থাকা সব লোককে আগুনে জ্বালাতে থাকে। একটু পর ম্যালিফিসেন্ট সেই লোহার জাল থেকে মুক্ত হয়ে যায়, কিন্তু তখনই সেখানে স্টেফেন চলে আসে। সে লোহার আর্মার পরেছিল যাতে সে ম্যালিফিসেন্টকে হত্যা করতে পারে। অন্যদিকে আরোরা সেইখানে পৌঁছে যায় যেখানে ম্যালিফিসেন্টের কাটা ডানাটি এক জায়গায় বন্দি করা ছিল। সেই জায়গায় কাটা ডানাটি নড়তে শুরু করে, যেন দেখে মনে হয় সে বুঝতে পেরেছে ম্যালিফিসেন্ট তার আশেপাশেই রয়েছে। তখন প্রিন্সেস আরোরা সেই ডানাগুলোকে কাচের বক্স থেকে মুক্ত করে দেয় আর তারা নিজে থেকেই ম্যালিফিসেন্টের পিঠে যুক্ত হয়ে যায়। ম্যালিফিসেন্ট এবার উঠতে শুরু করে, সাথে সাথে স্টেফেনকেও তার সাথে উড়িয়ে নিয়ে যায়, কিন্তু তাকে সে নিচে ফেলে দিতে পারে না, কারণ স্টেফেন তার ডানা ধরে রেখেছিল যাতে ম্যালিফিসেন্ট উঠতে না পারে। ফলে একসময় দুজনেই নিচে পড়তে শুরু করে। এমন সময় ম্যালিফিসেন্ট তার ডানা মুক্ত করে উড়ে যায়, কিন্তু এর ফলে স্টেফেন মাটিতে পড়ে যায়। পৃথিবী থেকে এক লোভী স্বার্থপর মানুষের বিদায় হয়, সবকিছু ঠিক হয়ে যায়। পরদিন সকালে আমরা দেখতে পাই ম্যালিফিসেন্ট তার জঙ্গলের সব জাদুর দেওয়ালকে সরিয়ে ফেলে। সব জায়গায় নতুন করে ফুল ফুটতে শুরু করে। ম্যালিফিসেন্ট প্রিন্সেস আরোরাকে বলে, আজকের পর থেকে তুমি এই বনের রানী। এরপর থেকে মানুষের রাজ্য আর ওই জাদুর বনের সবাই মিলেমিশে বসবাস করতে শুরু করে। তারা এতে সবাই অনেক খুশি। এখানেই ম্যালিফিসেন্ট মুভির পার্ট 1 এর গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই গল্পটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আজ তাহলে চলি, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। টাটা।